দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানার। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কয়লা কাণ্ডে ইডির পর এবার তৎপর সিবিআইও। সিবিআই এর তলবের মুখে রাঢ়বঙ্গের এক তৃণমূল সাংসদ, তলবের মুখে খনি অঞ্চলের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা ওসি মনোরঞ্জন মণ্ডলকেও দ্বিতীয়বার তলব ইডির। কিভাবে তদন্তে এগোতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কাদের নাম উঠে আসছে ইডি সিবিআই এর স্ক্যানারে, এক্সক্লুসিভ নথি সিএন এর হাতে। কয়লা কাণ্ডে ইডির পর এবারে তৎপরতা নজরে আসছে সিবিআই এর তলবের মুখে রাঢ়বঙ্গের এক তৃণমূল সাংসদ, তলবের মুখে খনি অঞ্চলের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা ওসি মনোরঞ্জন মণ্ডলকেও দ্বিতীয়বার তলব ইডির। কিভাবে তদন্তে এগোতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কাদের নাম উঠে আসছে ইডি সিবিআই এর স্ক্যানারে, এই এক্সক্লুসিভ নথি সিএন এর হাতে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এবারে সিবিআই এর তৎপরতা কয়লা কাণ্ডে। সিবিআই এর তলবের মুখে রাঢ়বঙ্গের এক তৃণমূল সাংসদ, তলবের মুখে খনি অঞ্চলের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এ বিষয়ে, এবং ওসি মনোরঞ্জন মণ্ডল তাকেও দ্বিতীয়বার তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। এই গোটা বিষয় ঠিক কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। পাশাপাশি কাদের নাম উঠে আসছে ইডি এবং সিবিআই এর স্ক্যানারে, এই গোটা বিষয় এক্সক্লুসিভ একাধিক নথি সিএন এর হাতে, এবং ইডির নতুন অভিযোগ নামা নিয়ে আশঙ্কার মেঘ কি ঘনাচ্ছে হচ্ছে প্রশ্ন। কয়লাকাণ্ডে ইডির পর এবারে তৎপর সিবিআই ও সিবিআই এর তলবের মুখে রাঢ়বঙ্গের এক তৃণমূল সাংসদ, তলবের মুখে খনি অঞ্চলের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা। গোটা বিষয় নিয়ে আলোচনা বিশ্লেষণ আমরা এগিয়ে নিয়ে যাব নিউজরুম থেকে সরাসরি। এই মুহূর্তে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, কয়লাকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এবারে তৎপর সিবিআই, গোটা বিষয়টা একটু ব্যাখ্যা জানতে চাইবো। শাহানা, যেটা আশঙ্কা করা হচ্ছিল সেদিকেই গোটা বিষয়টা এগোচ্ছে। প্রথম বিষয় হলো যে কয়লাকাণ্ডে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তদন্ত করছিলেন, তারা গোটা বিষয়টা নিয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখছিলেন। এর পাশাপাশি আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারাও আসলে নেমে পড়েছে, এবং ইতিমধ্যে যে তথ্য আমরা জানতে পারছি সিবিআই সূত্রে, যে রাঢ়বঙ্গের একজন প্রভাবশালী শাসক দলের সাংসদ, তাকে তলব করা হয়েছে, এবং তাকে এই প্রথমবারের তলব করা হয়েছে। তিনি হয়তো আরও দুটি তলবের পর তিনি সিবিআই দপ্তরে উপস্থিত হতে পারেন, সম্ভাবনা আছে। এবং একই সঙ্গে আজ দ্বিতীয়বারের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তলব করেছেন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। এটা সেকেন্ড টার্ম, এবং এরপর থার্ড টার্মের পরই ব্যাক টু ব্যাক তারা কড়া পদক্ষেপে যাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে সূত্রের খবর সামনে আসছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো, যে তথ্য আমরা জানাচ্ছিলাম, যে এই যে ইসিআইআর নতুন করে ইডির যে অভিযোগনামা দ্বিতীয় পর্বের কয়লা কাণ্ডের যে ফেজ 2 অভিযোগনামা ইসিআইআর KL02 12/2025, যেটা আমাদের স্ক্রিনে আছে, যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে মিলিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা দায়ের করেছে, এবং এটির যে ফরওয়ার্ডিং যে রিপোর্ট তা আমরা স্ক্রিনে যতটুকু সম্ভব সেটা রাখার চেষ্টা করছি। সেখান থেকেও দর্শকরা বুঝতে পারবেন যে কি মারাত্মকভাবে, কি প্রচণ্ড গতিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কীভাবে গোটা জালটাকে তারা ঘটানোর চেষ্টা করছেন। এবং এক্ষেত্রে তুমি দেখবে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআইও তারা একই সঙ্গে বা একই যোগে জানতে পারে যে 47টি এফআইআর মূলত হয়েছিল বারাবণী, কুলটি, পাণ্ডবের সহ এই কয়লা খনি চত্বরের বিভিন্ন থানার বিরুদ্ধে। এই 47টি এফআইআর হয়েছিল মূলত কয়লা চুরি, বেআইনি খনিমুখ থেকে, এবং ট্রান্সপোর্ট, এই তার ইলিগাল ব্যবহারের উপর। এর উপর দাঁড়িয়েই ইসিআরটা তারা নতুন করে শুরু করেছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে একটা তথ্য আসে হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেটে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের তারা হদিশ পেয়েছিলেন। সেই গ্রুপটির নাম এরিয়া ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটা মূলত কোল মাফিয়ারা তৈরি করেছিলেন, এবং এই গ্রুপে বিভিন্ন যে কয়লা খনি বা খাদানের মালিক, তাদেরকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হতো, টাকার দাবি করা হতো। ইনিশিয়াল একটা অ্যামাউন্ট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে পেশ করা নথিতে উঠে আসছে যে 1050 টাকা করে প্রতি টন কয়লায়, যদিও পরবর্তী ক্ষেত্রে এটা আরও বাড়ানো হয়েছিল, এবং এটাকে বলা হয় কলিয়ারি অঞ্চলে রংদারি ট্যাক্স। এই রংদারি ট্যাক্স না দিলে কোনোভাবেই
কয়লা মাফিয়াদের হাত থেকে পার পাবেন না কয়লা খাদানের মালিকরা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এটাকে জিটি বলা হয় সংক্ষেপে, অর্থাৎ গুন্ডা ট্যাক্স। আমরা বলছি না, এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নথিতে উল্লেখ রয়েছে। এই জিটি না দিলে কোনোভাবেই কয়লা তারা ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠাতে পারবেন না, এটা প্রাথমিকভাবে। এরপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে প্রাথমিক রেকি হয়, তারপরে তারা তথ্যে নামেন, খোঁজ করতে নামেন যে এর সঙ্গে কারা জড়িয়ে আছে, এবং সেখানে নাম চলে আসে চিন্ময় মণ্ডল, কিরণ খান, এর পাশাপাশি রমেশ গোপ, লোকেশ সিং এবং আরিয়ান সিং। এই মাফিয়া চক্র, এর মধ্যে চিন্ময় মণ্ডল নিজে পাথর খাদানের মালিক, কয়লা খাদানেরও মালিক, কিরণ খান তার আত্মীয়, এবং লোকেশ সিং এবং এবং আরিয়ান সিং এরাও পরস্পর আত্মীয়, এবং রমেশ গোপ এরা যে মাফিয়া চক্রটা বানিয়েছিল তার কাজ কী ছিল? কাজ ছিল মূলত যে ঝাড়খণ্ড থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যে কলিয়ারি বেল্ট, যেমন রানীগঞ্জ, আসানসোল, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই ছড়িয়ে আছে, এবং ঝাড়খণ্ড আছে, সেখান থেকে যে সমস্ত ট্রাকগুলো আসছে কয়লা বোঝাই করে, তার বেআইনি চালান তৈরি করা, এবং চালান তৈরি করে সেটাকে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন অংশে বেআইনিভাবে। এবং যেমন চিন্ময় মণ্ডলের যে সংস্থা সিকে মাইন অ্যান্ড মিনারেলস, এটাও কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। এরপর যে ক্ষেত্রে প্রভাবশালীদের নাম চলে আসছে, প্রভাবশালীদের বিভিন্ন অংশ এখানে উঠে আসছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেটা ইডি কর্তারা পরবর্তী সময় জানতে পারেন যে চিন্ময় মণ্ডলের মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইসকে তারা ডিকোড করতে সমর্থ হন, এবং ডিকোড করার পরই ইডি কর্তাদের হাতে চলে আসে আসল তথ্য। এই কয়লা পাচারের যে দ্বিতীয় ফেজের অভিযোগনামার সমস্ত লুকিয়ে আছে চিন্ময় মণ্ডলের মোবাইল ফোনে বলে প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে, এবং সেখানে দেখা যায় যে চিন্ময় মণ্ডল তিনি মূলত এই যে মাফিয়া চক্রটা, তার সঙ্গে যে ব্যবসায়ীদের এবং রাজনৈতিক নেতাদের এবারে যে সেকেন্ড টার্মে যে লেনদেনটা হতো, তা মূলত ক্যাশে হতো বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা জানতে পারছেন। কারণ এর আগে তারা বিভিন্নভাবে অন্যান্য কাইন্ডে যেটা এক্সচেঞ্জ হতো, সেটাকে বাদ দিয়ে ক্যাশে করলে ক্যাশে প্রমাণ করার জায়গাটা অনেক কম থাকে। প্রথম বিষয় এটা, ইডি কর্তারা সেকেন্ড ফেজে বুঝতে পারছেন বলে তদন্তের ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে বলে অনেকে মনে করছেন, বা ধীরগতি তদন্ত হচ্ছে। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে এই মোবাইল চ্যাটকে ডিকোড করে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ইমেজেসকে ডিকোড করে দেখা যাচ্ছে যে প্রবীর দত্তের নাম উঠে আসছে, দুর্গাপুরের বাসিন্দা, বালিখাদানের মালিক, বালিচক্রে তার নাম আছে, বালিকাণ্ডে নাম আছে। এই প্রবীর দত্ত হলো আবার বুধবুধের যিনি ওসি মনোরঞ্জন মণ্ডল, সেসব পাণ্ডবেশ্বরে কর্মরত ছিলেন। এই যে মনোরঞ্জন মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এই চিন্ময় মণ্ডলের অ্যাকাউন্ট থেকে প্রথম পর্যায়ে প্রবীর দত্তের অ্যাকাউন্ট, কোনো একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেখানে প্রথমবার 1 কোটি টাকা পৌঁছয়, সেই তথ্য আছে ইডির হাতে। এবং দ্বিতীয় পর্বে আবারও চেক মারফত মনোরঞ্জন মণ্ডলই বলে দিতেন যে প্রবীর দত্তকে টাকা পাঠানোর কথা, এবং চিন্ময় মণ্ডল কোল মাফিয়া যিনি লালার অত্যন্ত ঘনিষ্ঠ, দ্বিতীয় পর্বে 1.5 কোটি টাকা অর্থাৎ 1,50,00,000 টাকা সেটিও তারা পাঠান এই প্রবীর দত্তের অ্যাকাউন্টে, যেটা নির্দিষ্টভাবে মনোরঞ্জন মণ্ডল ওসির নির্দেশে, এবং চেক নাম্বার 4410500082। এবং আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে হাওয়ালা নেটওয়ার্ককে ব্যবহার করতেন ওসি মনোরঞ্জন মণ্ডল। তিনি যে হাওয়ালা নেটওয়ার্ক ব্যবহার করতেন, তিনি যে ইমেজ ব্যবহার করতেন হাওয়ালা নেটওয়ার্কের ক্ষেত্রে, কোনো একটি নোটকে ছিঁড়ে দিতে হয়, 10 টাকার নোট হতে পারে, 100 টাকার নোট হতে পারে, তাহলে নোটের দুটো পার্ট হলো, একটা পার্টের যে নাম্বার থাকবে সেটা আরেকটা পার্টের নাম্বারকে মিলিয়ে নেবে, এটাই একটা প্রচলিত সিস্টেম। ফলে সেই নোটের ছবি ইতিমধ্যে ইডি কর্তারা হাতে পেয়েছেন, গোটা সিস্টেমটা হাতে পেয়ে গেছেন। এবার তুমি দেখবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা একটা সময়সীমাকে চিহ্নিত করেছে, 2018 থেকে 2026। এই সময়সীমার মধ্যে কয়লাকাণ্ডের যেটা আগামী দিনে রাজ্যে বড় দিকে যেতে চলেছে, বড় বড় বিগ নিউজ হয়ে সেটা সামনে আসবে, এই পর্ব থেকে উঠে আসবে। এবং এক্ষেত্রে দেখবে এই যে কাঁচা কয়লা, সেটা মূলত আসতো বাঁকুড়া অর্থাৎ রাঢ়বঙ্গ, একই সঙ্গে হাওড়া এবং দুর্গাপুরের বিভিন্ন স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে, এবং সেখানে ইতিমধ্যে সেগুলোকে তদন্তের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি দেখবে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সম্প্রতি, খড়গপুরের একটি সংস্থা যার নাম রেশমি গ্রুপ অফ কোম্পানিজ, সেখানে আইটি এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা ব্যাক টু ব্যাক রেড করেছে। এখানে রেড করে যে তথ্য ইডি কর্তারা জানতে পারছেন, এই রেডটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কয়লাকাণ্ডের সঙ্গে ওই সংস্থার একটা যোগ পাওয়া গেছে। এখানে দেখা যাচ্ছে যে এই সংস্থায় রেড করে এরা 35,000 কোটি টাকা খোলা মার্কেটে বিনিয়োগ করেছিল, এবং এই সংস্থা প্রায় 300টি সেল কোম্পানি বা ভুয়ো কোম্পানি তৈরি করেছিল। এবং এই যে
হাজার হাজার কোটি টাকা তারা বিভিন্ন জায়গা থেকে পেয়েছে, সেটা ওই সেল কোম্পানি, ভুয়ো কোম্পানিগুলোকে তারা বিনিময়ে পাঠিয়েছে প্রথমে, তারপর সেল কোম্পানি থেকে লোন করিয়ে দেখিয়েছে নিজেদের সংস্থায়, এবং তারপর সেই লোনটাকে তারা অন্যভাবে এক্সিকিউট করিয়েছে। এখানে ইডি কর্তারা জানতে পারছেন, বিভিন্ন সোর্স মারফত যে তথ্য আমরা জানতে পারছি, যে এখানে কয়লা কাণ্ডের যে মোটা অঙ্কের অর্থ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রভাবশালী পলিটিক্যাল গেট হয়ে ওই সংস্থায় ঢুকেছিল বলে বিভিন্ন সূত্র বা ইডি সূত্র বা সিবিআই সূত্র আমরা জানতে পারছি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এই টাকাটা এর আগে যখন হয়েছে, তুমি দেখবে গরু পাচার কাণ্ড বা কয়লা কাণ্ড, এর আগে বিদেশে টাকা পাচার করা হতো। দ্বিতীয় পর্যায়ে ইডি কর্তারা দেখতে পাচ্ছেন যে বিদেশে টাকা পাচারের প্রবণতা কমেছে, কারণ বিদেশে টাকা পাচার করতে হলে হাওয়ালা নেটওয়ার্ককে ব্যবহার করতে হবে, সেগুলো ডিটেক্ট হয়ে যায়। পরিবর্তে বিভিন্ন যে অর্থাৎ রাঢ়বঙ্গ থেকে শুরু করে কলিয়ারি বেল্টের বিভিন্ন সংস্থায় এই টাকাটা হাজার হাজার কোটি টাকাকে বিনিয়োগ করা হয়েছে কয়েকটা লেয়ার্সের মাধ্যমে, সরাসরি নয়। লেয়ার্সের মাধ্যমে করার সুবিধা হলো যে পলিটিক্যাল বা প্রভাবশালী অংশের সঙ্গে এই মূল সংস্থার অনেকগুলো লেয়ার্স তৈরি করে দেওয়া হয়, যাতে একবারে ওই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এর যোগাযোগটা না পাওয়া যায়। তেমনিভাবে রেশমি গ্রুপ অফ কোম্পানিজের নাম এসছে, যাদের সিমেন্টের একাধিক প্রোডাক্টও আছে বলে বিভিন্ন সূত্র কনফার্ম করছে। এক্ষেত্রে তুমি দেখবে আজকের যে ছবিটা তুমি দেখো, যে ওসি মনোরঞ্জন মণ্ডল তিনি কার্যত আসতে চাইছেন না বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনডি মনে করা হচ্ছে। দুবারের হয়ে গেছে তাকে তলব, কেন আসতে চাইছেন না? তার কারণ যেটা ব্যাখ্যা আমরা পাচ্ছি বিভিন্ন সূত্রে, তা হলো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা এই ধরনের তদন্তের ক্ষেত্রে দেখে নেন যে যাকেই তলব করা হচ্ছে তার পিওসি অর্থাৎ প্রসিড অফ ক্রাইমে তার কি ভূমিকা, তার সিগনিফিক্যান্ট রোল কিনা। তুমি দেখবে যে ওসি মনোরঞ্জন মণ্ডল সহ বিভিন্ন যারা কলিয়ারি বেল্টে বা দুর্গাপুর আসানসোল কমিশনারেটে যারা কর্মরত বিভিন্ন পর্যায়ের যে অফিসার রয়েছেন, পুলিশ অফিসার, তাদের বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে ইডি স্ক্যানারে উঠে আসছে। টেকনিক্যাল গ্রাউন্ড আমরা নামগুলো সামনে আনছি না। এই নামগুলো কেন এসছে? এরা বিভিন্ন সময় কয়লা পাচারকারী মাফিয়াদের ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং প্রভাবশালী অর্থাৎ রাজনৈতিক উইন্ডো পর্যন্ত নিয়ে যাওয়া, এবং তারপর রাজনৈতিক ব্যক্তিত্বরা সেই বেআইনি অর্থটাকে বিভিন্নভাবে বিনিয়োগ করার ব্যবস্থা করেছে। অর্থাৎ ঘুরপথে 3-4টা লেয়ার্সের মাধ্যমে সেই অর্থ ঢুকেছে বিভিন্ন এই ফ্যাক্টরিতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এক্ষেত্রে ওসি মনোরঞ্জন মণ্ডলের ক্ষেত্রে তার যেটা দেখার চেষ্টা করবেন, তার অ্যাকাউন্টে ওই সময়সীমায় আমি যেটা উল্লেখ করলাম 2018 থেকে 2026 পর্যন্ত কোনো অর্থ ঢুকেছে কিনা, বা ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কী আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার হচ্ছে আমার সহকর্মী শুভজিৎ দে। শুভজিৎ, তুমি শুনতে পাচ্ছ? একেবারেই সত্যি বল। তুমি এই মুহূর্তে সিজিওতে রয়েছো। আজকে মনোরঞ্জন মণ্ডলের সেখানে আসার কথা রয়েছে, দ্বিতীয়বারের তলব। একদম আঁখো দেখি ছবিটা কি আছে, কি পরিস্থিতি? দেখো সত্যজিৎ, তোমাকে জানিয়ে রাখি যে কয়লা পাচার যে নতুন নয়া যে মামলা, সেই মামলাতে বুদবুদ থানার অফিসার ইনচার্জ তাকে তলব করা হয়েছে। দ্বিতীয়বারের জন্য তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। মূলত এর আগেও আমরা দেখেছি তাকে তলব করা হয়েছে, কিন্তু তিনি এই তলব এড়িয়ে গিয়েছেন। উপরন্তু যারা দুজন এসেছিলেন এই তলবের পরবর্তী সময়ে তাদেরকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যে তারা কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবং এই নয়া যে কয়লা পাচার যে মামলা, সেই মামলায় কোথাও গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন প্রশাসনের একটি বড় অংশ এই গোটা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে তারা মনে করছেন। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল তাকে ডেকে পাঠানো হয়েছে। দ্বিতীয়বারের জন্য তাকে আজ তলব করা হয়েছে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে এখন প্রায় 1:45 বাজে, এখনও পর্যন্ত তিনি এসে পৌঁছাননি সিজিও কমপ্লেক্সে। কিন্তু তিনি আদতেও আসবেন কিনা সে নিয়ে যেরকম অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে সমস্ত এভিডেন্স বা যে সমস্ত তথ্য, ডিজিটাল এভিডেন্স, 2000 পাতার বেশি নথি যেগুলো উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেগুলোকে খতিয়ে দেখে ইতিমধ্যে তারা প্রাইমারি একটি 9 জনের নামের তালিকা তৈরি করেছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কয়লা পাচার মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে বা কয়লা পাচারের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা যুক্ত রয়েছে। এরকম 9 জনের তালিকা ইতিমধ্যে তৈরি করেছে। প্রায় 9 থেকে 10টি জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চলেছে সত্যজিৎদা এই গোটা মামলার ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এই তল্লাশি অভিযানে একদিকে যেরকম বিপুল পরিমাণে অর্থ, নগদ
সোনা রূপা যেগুলোকে উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তারা মনে করছেন কয়লা পাচার মামলার বিপুল পরিমাণে কালো টাকা, যেটা মানি লন্ডারিং হয়ে থাকতে পারে, শুধুমাত্র ভিন রাজ্যে নয় দেশের বাইরেও টাকা পাচার হয়ে থাকতে পারে বলে কিন্তু এই মুহূর্তে তারা মনে করছেন। যে কারণে একদিকে যেরকম প্রশাসনের একটি বড় অংশকে এই মুহূর্তে আতশ কাচের নিচে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, অন্যদিকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আতশ কাচের নিচে রাখা হয়েছে। তার মধ্যে শেখ আক্তার আলী, প্রবীর দত্ত, অমিত বনশাল, মির্জা নাজিমুদ্দিন সহ কিরণ সহ একাধিক নাম, যেগুলো যাদের একাধিক ব্যক্তি যাদেরকে ইতিমধ্যে আতশ কাচের নিচে রাখা হয়েছে এবং তাদেরকেও আগামী দিনে তলব করা হতে পারে, জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এবং তারা ইডির আধিকারিকরা তারা মনে করছেন যে যত এই তদন্ত এগোবে, যত এর রাস্তা খুলছে, ততই দেখা যাচ্ছে পরতে দুর্নীতির বিপুল পরিমাণে অঙ্ক। ইতিমধ্যে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স তাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বার এবং সেখানে বিপুল পরিমাণে টাকার লেনদেন। এই টাকা লেনদেন নগদে করা হতো এবং সেই নগদে টাকা কে বা কারা জমা করত, কেন এই টাকা জমা করা হতো, কি কারণে জমা করা হতো এবং এই বিপুল টাকা পরবর্তীতে কোথায় গিয়ে পৌঁছতো। তার কারণ দিল্লির দুটি যে হাওয়ালা, তাদের সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে এরকম দুটি সংস্থা, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা নজর রাখছে। তুমি সঠিক তথ্য দিচ্ছ শুভজিৎ, 9 জনের নামের তালিকা একদমই সঠিক, কারণ এভাবেই একটা বড় লিস্ট তৈরি করা হয়েছে। এবং যেটা শুভজিৎ বলছিল যে মানে অর্থাৎ পেঁয়াজের খোসার মতো ছাড়াচ্ছে এবং ততই দুর্নীতির পর্ব উঠে আসছে। এখানে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কিরণ খান এবং এই চিন্ময় মণ্ডলদের তিনটি মাত্র অ্যাকাউন্টকে ফ্রিজ করে 170 কোটি টাকার হদিশ পেয়েছেন ইডি কর্তারা। এখানে একটা তথ্য খুব গুরুত্বপূর্ণ, যে পরিমাণ অর্থ তারা উপার্জন করেছে তার মাত্র 1/3 তারা ইনভেস্ট করতে পারতেন, কিন্তু এখানে পরিমাণটা অনেক বেশি। ফলে এই বিপুল পরিমাণের ভাগ কারা পেয়েছেন, কতজন পুলিশ কর্তা বা কতজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের খোঁজে এই মুহূর্তে ইডি কর্তারা হন্য হয়ে নেমেছেন। শাহানা, একেবারেই সত্যজিৎ, আগামী দিনে আর কি তথ্য উঠে আসো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই তোমাকেও। নিউজরুম থেকে সরাসরি সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।